সবাইকে স্বাগতম। আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে বর্ডারে যাওয়ার সময় কি কি পেপারস লাগে যারা মেডিকেল ভিসায় যায়। মেডিকেল ভিসার আজকে একটা ভিডিও দিব, আমি আমার স্ট্যাটাস কলেও দিয়ে দিব, আমি পোস্টও দিয়েছি। এটা লিখে আমি আমার মতো করে রাত্রে লিখে পোস্ট দিয়েছিলাম। আজকে আবার ভিডিও সহ আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না, আমি ভেঙে ভেঙে বলে দিই। মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে আমি দিয়ে দিলাম। 1 নম্বরে ভারতের হাসপাতাল থেকে পাওয়া ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা কিন্তু লাগবে। অর্থাৎ আপনি ভারত থেকে যে হাসপাতাল থেকে ইনভাইটেশন এনে আপনি ভিসা করেছেন ওই হাসপাতালেরই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। বর্ডারে তারা দেখতে চায়, আর এইটা যেন আপনি যেদিন যাবেন তার 5-7 দিন আগে পরের যেন তার ডেটটা হয়। যেদিন যাবেন তার 5-7 দিন পরে যেন ডেট হয়, এর বেশি যেন না হয়। আবার ডেট চলে গিয়েছে সেটা নিয়ে যেন না যান, তাহলে বর্ডারে ঝামেলা করবে। আর হচ্ছে পর্যাপ্ত ডলার অথবা সমমূল্যের ভারতীয় কারেন্সি, যা অবশ্যই পাসপোর্টে এন্ডোর্সমেন্ট থাকতে হবে, সাথে 10,000 বাংলা টাকা বৈধভাবে ক্যারি করতে পারবেন। এটা নিয়ে অনেকবার ভিডিও দিয়েছি, তারপরেও প্রসঙ্গে চলে আসছে। আপনি ডলার নেবেন, মেডিকেল যারা ট্রিটমেন্ট করতে যাবেন তারা নিশ্চয়ই অল্প টাকা নিয়ে যাবেন না, পর্যাপ্ত ডলার নেবেন। 500, 700, 1000 ডলার নেবেন। 150 ডলার নিয়ে গেলেন আপনি, যে ওরা তো বলেছে 150 টাকা, এটা তো ট্যুরিস্ট ভিসার জন্য বলেছে। মেডিকেল ভিসার জন্য কিন্তু 150 ডলার বলেনি। মেডিকেল ভিসার জন্য পর্যাপ্ত টাকা নিতে হবে, অর্থাৎ আপনার রোগের ধরন অনুযায়ী। কোনো রোগীর 10 লাখ টাকা লাগে, কোনো 15 লাখ লাগে, কোনো রোগীর 50,000 লাগে, কোনো রোগীর 1 লক্ষ টাকা লাগে, এই অনুযায়ী নিয়ে যাবেন। আপনি এই 25,000 টাকা বা 150 ডলারের সম পরিমাণ টাকা নিয়ে গেলেন, বর্ডারে কিন্তু অনেক সময় চাইলেই তারা নেগেটিভ হিসেবে নিতে পারে, কাজে এটা বাড়াবেন। আর ক্যাশ ডলার তো আপনারা ক্যাশ টাকা তো 10,000 বাংলা টাকা নিতে পারবেন লিগেলি। আর ইলিগেলি তো অনেকে আছে, এই পাশে যাদের পরিচিত আছে এই পাশে টাকা দিয়ে যাচ্ছে, ওই পাশে গিয়ে তারা এই টাকাটা নিয়ে নিচ্ছে, এই রুপি নিয়ে নিচ্ছে। এভাবে তো অনেকেই করে, বিশ্বস্ত থাকলে এভাবে নিচ্ছে, এটা যাচ্ছেই, এটা ফেরানোর উপায় নেই। এছাড়া আপনারা যদি রুপি নিতে চান বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশে যে কোনো ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে, ওদের সাথে গিয়ে যোগাযোগ করে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন। পাসপোর্ট নিয়ে সেখানে এন্ডোর্সমেন্ট করে তারপর রুপি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি এন্ডোর্সমেন্ট ছাড়া রুপি নিয়ে যান তাহলে তারা ওই পাশের কাস্টমসে এটা ঝামেলা করবে, আটকায় আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিবে, সেটা করবেন না। এটা নিশ্চয়ই 2 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন। আপনার পেশার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে পেশায় আছেন তার প্রমাণ লাগবে। যদি চাকরিজীবী হন তাহলে এনওসি, এবং ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স নিতে হবে, আপডেট ট্রেড লাইসেন্স। আপনি ব্রিটিশ আমলে ট্রেড লাইসেন্স করে রেখেছেন, সেটা নিয়ে যাবেন। বর্ডারে বাংলাদেশের অংশেই আপনাকে ঝামেলা করতে পারে, কাজেই এই কাজটা ভুলটা করবেন না। আর আপনি যদি চাকরি করে থাকেন যেখানেই করেন, সরকারি হলে জিও থাকবে, আর বেসরকারি হলে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যাবেন, যেন আপনি যে সময়টুকু ভারতে অবস্থান করবেন ওই সময় নিয়ে একটা আপনাকে তারা নো অবজেকশন সার্টিফিকেট দেবে, যে এই মুহূর্তে এই লোকটা যে ভারতে যাবে, গিয়ে সে ট্রিটমেন্ট করবে, তার জন্য অফিস থেকে ছুটি দেওয়া, এটা হচ্ছে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। এরপর হচ্ছে 4 নাম্বার ট্রাভেল ট্যাক্স। আপনার ট্রাভেল ট্যাক্স ঢাকাও করে নিয়ে যেতে পারেন বা বর্ডারে গিয়েও করতে পারেন, যেহেতু বেনাপোল হচ্ছে মেইন সেন্টার, বেনাপোলও করতে পারেন, বা অনলাইনে দিলে বেনাপোল আর গেদে দুটোই কিন্তু অ্যালাউ হবে। গেদে গেদে আরেকটা সম্ভবত ওই সাতক্ষীরা দিয়া এই বর্ডার হয়তো বা আছে, আমার এখন বলে গিয়েছি, দেখতে হবে। তবে এই দুটা গেদে আর বেনাপোল দুটোই পাবেন। এরপর হচ্ছে বন্দর চার্জ, শুধু বেনাপোলে লাগবে, গেদেতে বন্দর চার্জ লাগে না, যেহেতু বন্দরই নাই ওখানে, শুধু ইমিগ্রেশন আর কাস্টমস কোনোভাবে রেখেছে আসা যাওয়া করার জন্য। আপনি এটা বেনাপোল বর্ডারে গেলে কাটতে পারবেন, এখন লোকের চাপ নাই, নর্মাল। এরপর 6 নম্বর হচ্ছে 5 নম্বর বন্দর চার্জ গেলে। 6 নম্বর, যদি বেনাপোল দিয়ে যাতায়াত করেন তাহলে ভারতের অংশে বন্দর চার্জ 200 রুপি দিতে হবে, আর যদি বাংলা টাকা নেন 300 টাকা সাথে দিতে হবে। তার চেয়ে যদি রুপি থাকে 200 করে নিলেন। আর 200-500 রুপি থাকলে সেটা কাস্টমসে পেরা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার যদি 200-300-400 রুপি থাকে আগে তো ওদেরকে দিয়ে যাবেন, কাজেই কাস্টমসে দেখার সুযোগ পাবে না। এরপর রুগী যদি অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে একসাথে প্রবেশ করবে, অর্থাৎ আপনার যে রুগী যাবে তার যদি অ্যাটেন্ডেন্ট থাকে তারা যেন একসাথে যায়, আলাদা গেলে অনেক ঝামেলা করবে। যেমন আপনার রুগী ওই পাশে আছে, ওই পাশে রুগী আছে, এই পাশ থেকে আপনি একা যাবেন, তখন আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার রুগী ওই পাশে আছে, রুগী ভর্তি আছে, ভর্তির কাগজপত্র দিতে হবে,
বা একটা তারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিবে, বা আপনাকে একটা লেটার, ফরওয়ার্ড লেটার দিবে যে এই ব্যক্তি বাংলাদেশে যাচ্ছে, রুগী এখানে আছে, আবার তার আসতে হবে। সিঙ্গেল আসার ক্ষেত্রে যেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো ঝামেলা না করে, বা এটা যেন সদয় দৃষ্টিতে দেখে, এরকম একটা তারা চিঠি দিয়ে দিবে এই হাসপাতাল থেকে। এটা হলে আপনার কোনো প্যারা থাকবে না। তবে এটা তো জটিল প্রবলেম, ঝামেলা হয় যাদের, বিশেষ করে ওই পাশে রুগী ভর্তি আছে, বেশি টাকার দরকার বা অন্য কোনো কারণে আসতে হচ্ছে, পরবর্তীতে আবার সে যদি যায় তখন এই চিঠিগুলো ইস্যু করা যায় বা লেটার ইস্যু করা যায়। তাছাড়া একসাথে যখন ভারতে মানে রুগী এখনো যায়নি, আপনি একা রুগীকে পাঠিয়ে দিয়ে পরে যেতে চাচ্ছেন, তখন কিন্তু একটু ঝামেলা হতে পারে। ওই ক্ষেত্রে আপনি মানে রুগী এবং অ্যাটেন্ডেন্ট দুজনই যেন একসাথে ভারতে যায়, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে অনেক সময় বাংলাদেশে মেডিকেল পেপারস দেখতে চায়, অথবা পূর্বে ভারতে কোনো হাসপাতালে ডাক্তার দেখানো থাকলে সেই পেপার দেখতে চায়। এখন আপনি বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন, এরকম কিছু পেপারস দেখতে চায়, প্রায়ই দেখতে চায়। এখন অনেকে বলবে যে আমার তো এগুলো চায় না, এগুলো বোগাস কথা। এরা হচ্ছে আমাকে দেখে যাদের চুলকানি থাকে, এরা মানে একটা না একটা কমেন্টস করে। এক বাটপার দেখলাম কমেন্টস করেছে যে আমি রুগী ছাড়াই গিয়েছি, আর কোনো কারণে, মানে এদের কথাই কাজ হচ্ছে মানে একটা খোঁচা দিবে, কোনো কাজ নেই তো। এরা হচ্ছে হিডেন, বলি না গুপ্ত, বলি না, এরা হচ্ছে গুপ্ত কন্টিনিউ। কারণ গুপ্তদের বিরুদ্ধে আমি সবসময় বলি, ছাত্রদল এখন গুপ্তদের বিরুদ্ধে বলে বলে ছাত্রদলের নামে বিভিন্ন ট্যাগ লাগাচ্ছে। এই মানে আমি তো অল টাইমে, ছাত্রদল তো এখন বুঝছে যে এরা গুপ্ত, আমি তো আগে থেকে জানি। শিবির মানে গুপ্ত, সহজ বাংলা কথা। দেখবেন এখানে কমেন্টস আসবে, আচ্ছা এরাই গুপ্ত, যারা কমেন্টস করবে এরাই গুপ্ত। মানে যাই হোক, আপনারা একসাথে যাওয়ার চেষ্টা করবেন। আর কাগজপত্র, যেটা লাস্টে যেটা বললাম 8 নম্বরে, অনেক সময় রুগীদের পেপার দেখতে চায়, সেই কাগজপত্রগুলো নিশ্চয়ই আপনারা দেখাবেন, না দেখালে ঝামেলা করবে। আরেকটা হচ্ছে 9 নম্বর, বাংলাদেশের অংশে কিছু উপটোকন দিতে হয়, সেটা 200-300 টাকা বাংতি রাখবেন। দেখেন এটা হচ্ছে মানে ঘুষ যেটাকে বলি, এটা ওপেন বলা যায় না। তারপর এখন আর রাগ রাখি না, কারণ তারা খায়। আমি সর্বশেষ গেলাম যে আমাকে এই চা খাওয়ার জন্য কিছু দিয়ে যান। আমি তাকালাম যে আপনি আমাকে চিনেন, আপনি যে এই যে কথাটা বললেন, আমি আপনাকে ফ্লাশ করে দিতে পারি। সব জায়গায় গণহারে খাবেন সেটা তো হয় না। 100 টাকা আপনাকে দিতে পারি, কিন্তু এটা তো আপনাদের একটা মানে সরকার তো আপনাদেরকে টাকা দিচ্ছে, এরপর এটা কেন নিচ্ছেন? ভাই ঠিক আছে, লাগবে না। আমাকে, আপনাকে চিনেন নাই, চিনলে আপনি এই শব্দটা উচ্চারণ করতেন না। নতুন আসছেন বোধহয়, চিনেন না, বহু লোকই চিনে। এরপরে ইমিগ্রেশনে গেলাম, এই ইমিগ্রেশন ভাই আপনার ভিডিও কিন্তু দেখি এই বেনাপুলে, এই এর আগের বার। এরপর তার মানে এইগুলো 100-200 টাকা তারা খাবি, 200-300 টাকা হাতে রাখবেন, ভাঙতি রাখবেন, এই যেগুলো। আর 10 নাম্বার, সর্বশেষ আপনি যে উদ্দেশ্যে ভ্রমণ করছেন, ইমিগ্রেশনের সঠিকভাবে সেই উদ্দেশ্যটা তাদের কাছে উপস্থাপন করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার এন্ট্রি রিফিউজ এর মতো কোনো ঝামেলা পড়তে হবে না। এখন বলবে যে সবারকে এন্ট্রি রিফিউজ মারে না। আমি জাস্ট সতর্কতামূলক কথাটা বললাম যে আপনি যখন বাংলাদেশে ইমিগ্রেশন হয়ে যাবেন, তাদেরকে এই যে আমাদের এনওসি আছে এটা দেখতে চাইবে, বা ট্রেড লাইসেন্স দেখতে চাইবে। অনেক সময় আপনি স্বাবলম্বী ব্যক্তি, তার অনেক সময় তাদের সন্দেহ হলে ওই আপনি যে ব্যবসায়ী যদি থাকেন, তাহলে এই রিটার্ন দেখতে চায়। সেটা সবার ক্ষেত্রে না, মাঝে মধ্যে। ওই ক্ষেত্রে কিন্তু আপনি যে কাজটা করবেন, এগুলো প্রপার ওয়েতে হ্যান্ডেল করুন। পারলে একটা কপির সাথে রেখে দিবেন। এটা তো রাখলে তার প্রবলেম নাই, রেখে দিন। তাদেরকে ভদ্রভাবে ব্যবহার করুন। এখানে শৃঙ্খলতা করা যাবে না, কারণ ইমিগ্রেশন অফিসাররা চাইলে সবকিছু আপনাকে করতে পারে, আপনাকে অফলোড করে দিতে পারে, আপনার যেতে দিবে না, কিচ্ছু করার নাই। কারণ তাদের সাথে আপনাকে, তারা যেটা জানতে চাচ্ছে, যেটা না বুঝতে চাচ্ছে, তাদেরকে আপনি প্রপার ওয়েতে বুঝাবেন। আশা করি ইনশাল্লাহ আমাদের এখানে ঝামেলা হবে না, ওখানে ঝামেলা হবে না। কারণ আমাদের ইমিগ্রেশন অফিসাররা বসে আছে আমাদেরকে প্রপারলি ওই পাশে পাঠানোর জন্য। তারা কিন্তু আমাদের আটকানোর জন্য বসে নাই। তাদের যদি সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে সেটা আলাদা হিসাব, তখন তারা যাচাই করতে চায়। সেগুলো যদি প্রপার ওয়েতে হ্যান্ডেল করেন, ইনশাল্লাহ ঝামেলা হবে না। একইভাবে ওই পাশে যাবেন, তারাও যদি সন্দেহ করে যে আপনি মেডিকেল ভিসায় আপনি এম্বাসি ফেস করতে যাবেন কিনা, এই সেই করবেন কিনা, এগুলো সন্দেহ করতে পারে। ওইসব ক্ষেত্রে প্রপারলি হ্যান্ডেল করবেন। আপনারা যেহেতু যাবেনই ট্রিটমেন্ট করতে, কাজেই এটা প্রপার হ্যান্ডেল করবেন। আর যদি আপনি এই মেডিকেল ভিসা নিয়ে এই ডাবল এন্ট্রি এম্বাসি ফেস করতে চান, সেটা যেন কখনোই আপনার কাগজপত্র বা এভিডেন্স যেন আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে, অথবা আপনার হাতে যেন কোনো কাগজপত্র ফাইলের মধ্যে যেন না থাকে, যে এই কাগজগুলো কোনোভাবে বুঝে ফেললো যে তারা, আপনি এম্বাসি ফেস করতে যাবেন, ট্রিটমেন্টও করবেন, এম্বাসি ফেস করতে যাবেন, এই শব্দগুলো ইউজই করা যাবে না। আপনার সোজা কথা যে আমি ট্রিটমেন্ট করতে যাব, বা আপনার বাবা মা ট্রিটমেন্ট করতে গেলে আপনি সাথে গেলেন,
অ্যাটেন্ডেন্স হিস্ট্রি, এগুলো ছাড়া যাবেন না। এই হচ্ছে বিষয়। এগুলো যদি কমপ্লিটলি করেন তাহলে প্যারা নেই। আর যদি কোনোভাবে তারা বুঝে যায় যে আপনি এই ডাক্তার দেখানোর নামে এম্বাসি ফেস করতে যাবেন, এন্ট্রি ফিস মেরে বের করে দেবে। আর অন্য কোনো যদি জঙ্গি তৎপরতার কোনো জিনিস মনে হয় তাহলে তো 100% রিভিউজ মেরে দিবে। যাই হোক, এই ছিল বিষয়। এই ভিডিওটা অনেকেই বলছিল যে ক্লিয়ার করে দেন, আমরা সবকিছু বুঝিনি, তাই ভিডিওটা দিলাম। পুরো ভিডিওটাই আপনাদের কাজে লাগবে, দেখবেন, শেয়ার দিবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। অনেক সময় আপনি অনেক তথ্য ভুলে যাবেন, সেটা যেন আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন। পরে এ ধরনের ভিডিও কন্টিনিউ এখন করব, পরের ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।